B.Ed থার্ড সেমিস্টার শিক্ষণ প্রক্রিয়ায় স্কুল টিচিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পেডাগজিক্যাল অ্যানালাইসিস। পেডাগজি এর অর্থ হচ্ছে প্রাচীন গ্রিক শব্দ পেডাগোজ থেকে নেওয়া হয়েছে। পেইড শব্দটির অর্থ হলো শিশু, আর পেডাগজি বর্তমানে শিক্ষা সম্বন্ধীয় অর্থে ব্যবহার করা হয়। এর অর্থ হলো শিশুদের শিক্ষা দেওয়ার বিজ্ঞান বা কলা। পেডাগজি এইভাবে বর্তমানে হয়ে উঠেছে দ্য সায়েন্স অফ ইনস্ট্রাকশন বেসড অন প্র্যাকটিক্যাল ফিলোসফি অ্যান্ড অন সাইকোলজি। তাহলে শিক্ষা সম্বন্ধে বিশ্লেষণ বা পেডাগজি হলো শিক্ষা বিজ্ঞানের উপর ভিত্তি করে শিক্ষণীয় বিষয়বস্তুর বৈজ্ঞানিক বিশ্লেষণ। কোনো শিক্ষণীয় বিষয় শ্রেণীকক্ষে উপস্থাপন করার পূর্বে শিক্ষক সেই বিষয়ে শিক্ষাবিজ্ঞানের নীতি ও পদ্ধতি অনুসরণ ও বিচার বিশ্লেষণ করে পাঠদান একটি বিশদ রূপরেখা তৈরি করে নিতে পারেন এবং সেই অনুযায়ী পাঠদানে অগ্রসর হতে পারেন। শ্রেণীকক্ষে শিক্ষক যে বিষয়ে পড়াবেন তার সামর্থ্যভিত্তিক পাঠ একক ও উপ একক বিভাজন, পিরিয়ড সংখ্যা নির্ধারণ, বিষয়বস্তুর সারসংক্ষেপ, পূর্বার্জিত শিক্ষণ সামর্থ্য, পাঠের আচরণগত উদ্দেশ্য নির্ধারণ, শিক্ষণ কৌশল নির্বাচন, অনুসন্ধানী প্রশ্নের অবতারণা, উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণ ও তার ব্যবহার, অভিজ্ঞতাপত্রের খসড়া তৈরি এবং উদ্দেশ্যভিত্তিক প্রশ্নপত্র রচনা ইত্যাদির মাধ্যমে শিক্ষা সংক্রান্ত যে বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় শিক্ষা সম্বন্ধে বিশ্লেষণ বা পেডাগজিক্যাল অ্যানালাইসিস। এখানে অষ্টম শ্রেণীর ভূগোলের অস্তিত্ব পৃথিবী অধ্যায়ের ভূমিকম্পর উপরে পেডাগজিক্যাল অ্যানালাইসিস করে দেখানোর চেষ্টা করেছি। প্রথমে কতগুলো ধাপ আছে পেডাগজিক্যাল অ্যানালিসিস করার জন্য। উপ একক এবং পিরিয়ডের ভাগ, পূর্বজ্ঞান, আচরণের জন্য শিক্ষণগত উদ্দেশ্য, বিষয়বস্তুর ধারণা, শিক্ষণ কৌশল, শিক্ষা উপকরণের ব্যবহার, অভিজ্ঞতাপত্রের ব্লুপ্রিন্ট। তবে এখানে আমি পেডাগজিক্যাল অ্যানালাইসিসে যে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসের যে উদ্দেশ্যগুলো সেইগুলো আমি দেখিয়েছি, আর পেডাগজিক্যাল অ্যানালাইসিসের যে প্র্যাকটিকামগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে, সেইগুলো দেখলে সম্পূর্ণরূপে পেডাগজিক্যাল অ্যানালাইসিস সম্বন্ধে বিস্তারিত ধারণা পাওয়া যাবে। এক্ষেত্রে শুধুমাত্র ক্লাস টিচিংয়ের জন্য যতটা দরকার সেটুকু দেখানো হয়েছে। প্রথমে জ্ঞানমূলক বৌদ্ধিক স্তরে বা কগনিটিভ স্তরে জ্ঞানমূলকের মধ্যে এই অধ্যায়ের যে প্রশ্নগুলো বা যে ধারণাগুলো ছাত্রছাত্রীরা বুঝতে পারবে সেগুলো হলো ভূমিকম্প সম্বন্ধে পাঠ করে শিক্ষার্থীরা ভূমিকম্পের সংজ্ঞা দিতে পারবে, ভূমিকম্পের পূর্বাভাস সম্বন্ধে বলতে ও লিখতে পারবে, ভূমিকম্প তরঙ্গগুলি সম্বন্ধে তালিকা দিতে পারবে। বোধমূলকের মধ্যে শিক্ষার্থীরা ভূমিকম্পের কারণগুলি ব্যাখ্যা করতে পারবে, অভিসারী পথসীমানায় ভূমিকম্প হয় কেন তা ব্যাখ্যা দিতে পারবে, আমেরিকা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলেস শহরে বসবাস করা বেশ ঝুঁকিপূর্ণ কেন তার কারণ ব্যাখ্যা করতে পারবে, ভূমিকম্পের উপকেন্দ্রে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয় কেন তার ব্যাখ্যা দিতে পারবে, পৃষ্ঠ তরঙ্গ সবচেয়ে বেশি ধ্বংসাত্মক কেন হয় তার কারণ ব্যাখ্যা করতে পারবে। সাধারণত জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে সংজ্ঞা দিতে পারা বা নাম বলতে পারা এই ধরনের প্রশ্ন হয়, আর বোধমূলক প্রশ্নের ক্ষেত্রে ব্যাখ্যা করতে বলার প্রশ্নগুলো হয়। প্রয়োগের ক্ষেত্রে যেগুলো বাস্তবে সে প্রয়োগ করতে পারবে বা বিশ্লেষণ করতে পারবে এই ধরনের প্রশ্নগুলো হয়। এখানে আমি রেখেছি শিক্ষার্থীরা ভূমিকম্পের ফলাফল আলোচনা করতে পারবে, হঠাৎ ভূমিকম্প শুরু হলে সেই পরিস্থিতিতে কী করবে তার সম্বন্ধে বলতে ও লিখতে পারবে। ভূমিকম্প বিপর্যয়ে কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত তা বলতে ও লিখতে পারবে। নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে ভূমিকম্প প্রবণ কেন তার সম্বন্ধে বলতে ও লিখতে পারবে। এবং তারপরে অনুভূতিমূলক স্তরের ক্ষেত্রে বা সাইকোমোটর ডোমেইনের স্তরে যেগুলো প্রশ্ন আমি রেখেছি, প্রশ্ন না, এগুলো যে ধারণাগুলো ছাত্রছাত্রীরা পাবে সেগুলো হলো শিক্ষার্থীদের মধ্যে ভূমিকম্প সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি পাবে, ভূমিকম্প কেন হচ্ছে সেই কারণগুলি সম্পর্কে অবহিত থাকবে, পাহাড়ি অঞ্চল, নদীর পাড়, সমুদ্র উপকূল অঞ্চলে ভূমির ব্যবহার সম্পর্কে সচেতন থাকবে। তারপর সঞ্চালনমূলক স্তরে বা সাইকোমোটর ডোমেনের ক্ষেত্রে সে দক্ষতামূলক যে সমস্ত এই অধ্যায়ের কাজগুলো করতে পারবে সেগুলি হলো পৃথিবীর প্রধান ভূমিকম্প বলয়গুলির চিত্র এঁকে চিহ্নিত করে তার সম্পর্কে লিখতে ও বলতে পারবে, আমাদের দেশের কোন অঞ্চল কতটা ভূমিকম্প প্রবণ সেই সম্পর্কে চিত্র এঁকে তার তালিকা দিতে পারবে, ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির চিত্রসহ কারণ ব্যাখ্যা করতে পারবে, জাপান উপকূলের সুনামির দ্বারা ক্ষতিগ্রস্ত এলাকার চিত্রসহ
বলতে ও লিখতে পারবে।